দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। কুয়েতে জমে উঠেছে ইফতারে বাজার। স্থানীয়দের পাশাপাশি বাহারি পদের পসরা সাজিয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরাও। বাংলাদেশি হোটেল রেস্তোরাঁগুলোতে অবশ্য দেশি খাবারের আধিক্য বেশি। দেশীয় খাবারের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে বাংলাদেশি রেস্তোরাঁয় ভিড় করেন প্রবাসীরা। কুয়েত থেকে মোহাম্মদ হিফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। ইফতারের সময় কুয়েতের বাংলাদেশি মালিকানাধীন সব হোটেল রেস্তোরাঁতেই থাকে প্রবাসীদের এমন ভিড়। পরিবার ছাড়া বিদেশ বিভুঁইয়ে কাটানো প্রবাসীদের বেশিরভাগই ইফতার সারেন হোটেল রেস্তোরাঁয়। মূলত বাংলাদেশি হোটেল রেস্তোরাঁগুলোতে বিদেশি খাবার ছাড়াও বিক্রি হয় দেশীয় ঐতিহ্যবাহী বিভিন্ন পদ। বিক্রি হয় ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি ও হালিমের মতো খাবার। পাওয়া যায় রসগোল্লা, জিলাপি সহ বাহারি স্বাদের মিষ্টিও। মুখরোচক বাঙালি খাবার খেতেই এসব ব্যবসার প্রতিষ্ঠানে ভিড় জমান প্রবাসীরা। বাঙালিদের খাবার তৈরি হয়, ইফতারের আইটেম পেঁয়াজু, মরিচি, বেগুনি, আলু চপ, তারপরে আপনার জিলাপি বানানো হচ্ছে। বানানো হয় মোটা চাউল, চিকন চাউল, বিরিয়ানি, পাশাপাশি মুরগি বানানো হয়। রমজান মাসে দিনের বেলা বন্ধ থাকে হোটেল রেস্তোরাঁ। ব্যবসায়ীরা বলছেন সন্ধ্যায় ব্যাপক বেচাকেনায় পুষিয়ে যায় সেই ক্ষতি। আমাদের ইফতারের দূর দূরান্ত থেকে সবাই আসে, মাসি, বাংলাদেশি, ইন্ডিয়ানি সবাই সুস্বাদু ইফতারি খায়। আমাদের প্রবাসী ভাইদের জন্য ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি সবার জন্য কিভাবে মানসম্মত জিনিস তৈরি করতে পারি এবং তৈরি করার চেষ্টা করি। রমজানের মাঝামাঝি থেকে ক্রেতাদের সমাগম আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। শুক্রবার বাহরাইনের রাজধানী মানামাতে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মোহাম্মদ মুইজ চৌধুরী উপস্থিত ছিলেন। মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহজালাল ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক MA হাশেম। আরও উপস্থিত ছিলেন কাজী আলী হায়দার, কামাল হোসেন, আইনুল হক, আব্দুল কাদের মজুমদার সহ আরও অনেকে। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। বাহরাইন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে বাংলাদেশ দূতাবাস সহ বাংলাদেশ কমিউনিটির সকল নেতৃবর্গ আজকের ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন। সেই জন্য সকলকে বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে আমাদের প্রবাসী ভাইরা রয়েছেন, সকলকে একযোগে একসাথে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির জন্য এখানে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ইতালিতে প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভেনিসে প্রবাসীদের জন্য ইফতারের আয়োজন করেন প্রবাসী কল্যাণ পরিষদ ভেনিসের সাধারণ সম্পাদক ও দ্য প্যালেস রেস্তোরাঁর কর্ণধার মনোয়ার ক্লার্ক। মাহফিলে অংশ নেন 6 শতাধিক রোজাদার মুসল্লি। এ সময় রোজাদারদের সম্মানে ভবিষ্যতে ইফতার আয়োজন করার কথা জানান আয়োজক। এই আয়োজনে প্রবাসীদের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে বসবাসরত প্রবাসীরা রাজ্যটিতে অবস্থিত অগ্রণী হাউস থেকে নিজেদের পাসপোর্ট সংগ্রহ করতে পারছেন। দীর্ঘদিন ধরে সেলাঙ্গর রাজ্য থেকে পাসপোর্ট সংগ্রহের সুযোগ পাওয়ার দাবি জানিয়ে আসছিল প্রবাসীরা। কার্যক্রম শুরুর প্রথম দিনেই অগ্রণী হাউস 350টি পাসপোর্ট বিতরণ হয়েছে। মূলত কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের অবস্থান রাজ্যটি থেকে বেশ দূরে। পোস্ট অফিসের মাধ্যমেও পাসপোর্ট সংগ্রহে পোহাতে হয় ভোগান্তি। তাদের এই ভোগান্তির কথা চিন্তা করে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন। অবশ্য কেউ চাইলে দূতাবাস থেকে কিংবা পোস্ট অফিসের মাধ্যমেও চাইলে সংগ্রহ করতে পারবেন পাসপোর্ট। জলদস্যুদের হাতে জিম্মি নাবিক ও জাহাজ ইস্যুতে সতর্ক থেকে গণমাধ্যমকে সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশের সব টেলিভিশন দেখার সুযোগ আছে এবং তারা দেখে। যখন এই বিষয়টাকে অতি গুরুত্ব দেওয়া হয় এবং এই বিষয়টা নিয়ে ওদের পরিবারের প্রতিক্রিয়া যখন ওরা দেখে, তখন ওদের অবস্থানে ওরা আরও রিজিড হয় এবং হচ্ছে।
এবার ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলি চালালো সোমালিয়ান জলদস্যুরা। ছিনতাই করা XMV রুয়েন নামক কার্গো জাহাজ থেকে ছোড়া হয় গুলি। শুক্রবার দেশটির নৌবাহিনীর দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, ভারত মহাসড়কে অবস্থানরত XMV রুয়েন নামক ওই জাহাজটি আটকাতে অভিযানের চেষ্টা চালায় নৌবাহিনী। এ সময় জাহাজটির পথরোধ করে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ। পরে হেলিকপ্টার নিয়ে জাহাজটির কাছে গেলে সেটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে সোমালি জলদস্যুরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী। এতে দেখা যায় জাহাজের ছাদে উঠে হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলি ছুটছে এক জলদস্যু। ছিনতাই করা জাহাজটি মাল্টার পতাকাবাহী, যা গত বছরের ডিসেম্বরে দখলে নিয়েছে জলদস্যুরা। ধারণা করা হচ্ছে বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহ ছিনতাইয়ের কাজে এই জাহাজটি ব্যবহার করেছে সোমালি জলদস্যুরা। তুরস্কের উপকূলে অভিবাসন প্রত্যাশী বোঝাই নৌকা ডুবে কমপক্ষে 22 জন নিহত হয়েছেন। দেশটির উত্তর পশ্চিম প্রদেশ কানাক্কেলের উপকূলে বারবারে নৌকাডুবি এই ঘটনার প্রাণহানি হয়। নিহতের মধ্যে 7 জন শিশু রয়েছে। এ ঘটনায় 4 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পরপরই উপকূলীয় এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে তুর্কি কর্তৃপক্ষ। এতে অংশ নিয়েছে 500-ও বেশি উদ্ধারকর্মী। নৌকাটিতে কতজন অভিবাসন প্রত্যাশী ছিলেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। দেশে দিন দিন বাড়ছে চামড়াবিহীন জুতার উৎপাদন। চাহিদা থাকায় ইউরোপ আমেরিকার বাজারে বাড়ছে দখলদারিত্ব। বাহারি জুতা রপ্তানি করে মিলছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। নন লেদার জুতা তৈরির সবুজ সনদপ্রাপ্ত কারখানার বাড়ছে কর্মব্যস্ততা। মূলধন যোগান এবং নীতি সহায়তা মিললে পাদুকা শিল্পই হতে পারে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। ভালুকা থেকে ফিরে মাসুম খানের ছবিতে রিমন রহমানের রিপোর্ট। টেকসই এবং দৃষ্টিনন্দন পণ্য উৎপাদন করাই যেন সকলের লক্ষ্য, তাই কর্মস্থলে গভীর মনোনিবেশ। পরিবেশসম্মত সনদপ্রাপ্ত আন্তর্জাতিক মানের একটি চামড়াবিহীন জুতার কারখানায় চলছে এই কর্মযজ্ঞ। বিদেশ থেকে কাঁচামাল এনে এদেশের শ্রমিকের শ্রমঘামে তৈরি করা হয় এক একটি জুতা। শতভাগ রপ্তানি নির্ভর এসব জুতার গন্তব্য ইউরোপ। এছাড়া যুক্তরাষ্ট্র এবং পার্শ্ববর্তী কয়েকটি দেশেও বড় হচ্ছে নন লেদার জুতার বাজার। রাজধানীর একটু দূরে ভালুকায় 1,500 মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী এই কারখানার কর্মীদের বড় অংশই নারী। দক্ষতা বৃদ্ধির জন্য এসব কর্মীদের দেয়া হচ্ছে নিয়মিত প্রশিক্ষণ। এই ফ্লোরে লাস্টিং করা হয়, লাস্টিং করে জুতার সোল লাগাবে আর জুতা সুন্দর করে প্যাকেট করবে। সব সময় কাজ থাকে আর কি, বয়া থাকা লাগে না, কাজ কাম ভালোই থাকে। স্যালারি আমরা 7 কর্মদিবসে পাই, তো সব সুযোগ সুবিধা আমরা পাই আর কি, সব দিক থেকে। প্রতি মাসে এখানে তৈরি হয় প্রায় 2 লাখ জোড়া জুতা। রপ্তানি করে মিলছে বৈদেশিক মুদ্রা। বিশ্ববাজারে অবস্থান ধরে রাখতে পণ্যে আনা হয়েছে বৈচিত্র্য। আমরা ডে লাইট ইউজ করি, কার্বন ইমিশনটাকে অনেক কম নিঃসরণ হচ্ছে, এটা ডেফিনেটলি একটা স্পেশালিটি। তারপরে হচ্ছে আমাদের ওয়ার্কার ফ্যাসিলিটিস আছে অনেক, সব কিছু মিলে আমাদের এখানের যেই কর্মপরিবেশ ডেফিনেটলি অনেক ভালো একটা ইস্যু আছে। ঝুঁকিপূর্ণ হলেও একক পণ্যে নির্ভর দেশের রপ্তানি বাজার। উদ্যোক্তারা মনে করেন একক পণ্যের এই নির্ভরতা কমানো দরকার। এক্ষেত্রে দরকার সঠিক নীতি সহায়তা। উই আর গেটিং এ 4% ইনসেন্টিভ। আমি মনে করি যে এই ইনসেন্টিভটা শুধু নর্মাল ইনসেন্টিভ পর্যায়ে রাখার প্রয়োজন নেই। যদি এটা ওয়ার্কিং ক্যাপিটালে কোনোভাবে কনভার্ট করা যেত, তাহলে আমরা আমাদের যে এক্সেস ভলিউম যেটা আসছে, এক্সেস ডিমান্ড যেটা আসছে, সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারতাম। সব কিছু ঠিক থাকলে চলতি বছরেই উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করতে চায় দেশের একমাত্র সবুজ সনদপ্রাপ্ত এই কারখানা। চামড়ার চেয়ে সস্তা এবং টেকসই হবার কারণে দিন দিন ভোক্তাদের মাঝে বাড়ছে চামড়াবিহীন জুতার চাহিদা। এর ফলে বিশ্বব্যাপী বাড়ছে চামড়াবিহীন জুতার উৎপাদনও। বাংলাদেশও এই সুযোগ কাজে লাগাতে পারে। এজন্য দরকার পর্যাপ্ত পুঁজির যোগান। পাশাপাশি পরিবেশসম্মত উৎপাদন ব্যবস্থাও গড়ে তুলতে হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ভালুকা, ময়মনসিংহ। কুড়িগ্রামে ব্রিটিশ আমল থেকে একটি মসজিদ ঘিরে বাংলাদেশ ভারত মেলবন্ধন অটুট রয়েছে। দেশভাগ হলেও সেখানকার মানুষের সম্পর্ক একই আছে। তবে সীমান্ত জটিলতার কারণে এত বছরেও মসজিদটির সংস্কার হয়নি। আল্লাহু আকবার।
আজানের ধ্বনিতে ছুটে আসেন দুই বাংলার মুসল্লিরা, একসঙ্গে নামাজ আদায় করেন। সুখে দুঃখে একে অপরের পাশে থাকেন সীমান্তবর্তী এই দুই গ্রামের মানুষ। দেশ ভাগ হওয়ার আগে থেকেই এমন ভ্রাতৃত্ব চলে আসছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ঝাকুয়াটারি বাঁশজানি গ্রাম ও ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ঝাকুয়াটারি ছোট গারলঝরা গ্রামের মানুষের মাঝে। ব্রিটিশ আমলে আমার দাদার বাবা ওনারা তৈরি করছিল জিতু এবং সেতু, 16% জমি দিয়েছিল। এই এলাকার লোকসহ তখন মসজিদটা তৈরি করা হয়েছিল। রমজান মাস আসছে, একসঙ্গে আমরা ইফতার তারাবি একসঙ্গেই আমরা করি। দুদেশের প্রায় 1.5 শতাধিক পরিবারের বাস এই দুই গ্রামে। স্থানীয়রা জানান 1820 সালের দিকে জিতু ও সেতু শেখ নামে দুই ভাইয়ের দান করা 16 শতক জমির ওপর গড়ে ওঠে ছোট এই মসজিদটি। বাঁশজানি ঝাকুয়াটারি গ্রামের নামে নাম রাখা হয়। খেলাধুলা আমরা একসাথে করি ইয়ং যারা, তারপর হচ্ছে আমাদের এই মসজিদটিতে ছোট বাচ্চারা সকালবেলা করে মক্তব পড়ে। যতদিন যাবত আমি এই মসজিদে ইমামতি করতেছি, ভারত বাংলার কোনো বাধা বিঘ্ন আসে নাই। সবাই মিলিয়ে যে আমরা নামাজ বা দোয়া হইতেছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া। সীমানা পিলার আর কাঁটাতারের বেড়া দিয়ে দুদেশ বিভক্ত হলেও গ্রামবাসীদের ভ্রাতৃত্ব কমেনি। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন কাঁধে কাঁধ মিলিয়ে, ভাগাভাগি করে ইফতার করেন, ঈদের আনন্দ উদযাপন করেন একে অপরকে সাথে নিয়ে। 200 বছরের যে মিল মহব্বতে যে দুই দেশের নাগরিক একত্রিত নামাজ পড়তেছি এবং ভালোবাসার সমৃদ্ধভাবে আছি, এটা যেন মৃত্যুর আগ পর্যন্ত এই এলাকাবাসী যেন থাকে। খুব তাড়াতাড়ি দুই রাষ্ট্রের মধ্যেই বন্ধুত্ব টিকে রাখার জন্য যাতে করে কাজটি খুব তাড়াতাড়ি হন, এটার ব্যাপারে যেন দুই পার্শ্বকেই আমি বলবো যাতে করে আমাদের এই মসজিদটি ভারত বাংলার ঐতিহ্য যেন টিকে থাকে, বন্ধুত্ব টিকে থাকে। পার্শ্ববর্তী দুদেশের এমন মেলবন্ধন ধরে রাখতে মসজিদটি সংস্কারে সংশ্লিষ্টরা উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ভারতের লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। 19 এপ্রিল শুরু হবে ভোট গ্রহণ, 7 ধাপে হবে ভোটাভুটি। শেষ ধাপে নির্বাচন শুরু হবে 1 জুন, ভোটাভুটি শেষ হবে 4 জুন। ভোট গণনা শেষে 4 জুন হবে ভোট গণনা। শনিবার স্থানীয় সময় বিকেল 3টার দিকে ভোটের তারিখ ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচনের জন্য নানা পদক্ষেপ এবং পরিকল্পনার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। জানান নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত চিঠি পাঠানো হবে রাজনৈতিক দলগুলোকে। ভারতের লোকসভার নির্বাচনে 12 লাখের বেশি কেন্দ্রে ভোট হবে। প্রায় 97 কোটি নিবন্ধিত ভোটার জানবেন তাদের রায়। এরই মধ্যে 1,82,000 নতুন ভোটার। 2019 সালেও 7 ধাপে অনুষ্ঠিত হয়েছিল লোকসভার নির্বাচন। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।